হইলে আর আরেকটা ক্লাস নেব যেটা কোশ্চেন সলভিং হইলে মোটামুটি আমাদের ইন্ডাকশন মোটর শেষ। আচ্ছা, এই যে এটা হচ্ছে 480 ভোল্টেজ, 60 হার্জ, 50 এইচপি, 3 ফেজ ইন্ডাকশন মোটর ইজ ড্রয়িং এত। এখানে খেয়াল করে দেখেন আমাদের ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, কতটুকু কারেন্ট নিচ্ছে সেটা দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। যখনই দেখবেন যে কোনো একটা মেশিনের প্রশ্নে ইনপুট ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, অথবা পাওয়ারের কোনো বের করা যাবে এরকম ইনফরমেশন দেওয়া আছে, দেখার সাথে সাথে মিলুক না মিলুক এর দিকে তাকানো যাবে না। কিছু প্রশ্নে মিলে যাইতে পারে যে এটা আউটপুট পাওয়ার, আবার কিছু প্রশ্নে নাও মিলতে পারে। তো ওই কোথায় মিলবে কোথায় মিলবে না ওই দিকে আমাদের তাকানোর দরকার নাই। কি শিখছি? যদি ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর অথবা পাওয়ার বের করার মতো কোনো ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে আমরা প্রশ্নের পাওয়ারকে আর ইউজই করব না, এটাকে টোটালি ইগনোর করে দেব। মানে এই যে 50 এইচপি যে আছে এটা আমরা ভুলে যাব। এটা আউটপুট পাওয়ার নাকি ইনপুট পাওয়ার না কি, এটা দেখার আমার কোনো দরকার নাই। আমাদের ইনপুট পাওয়ার বের করার মতো এনাফ ইনফরমেশন আছে, আউটপুট পাওয়ার বের করার মতো এনাফ ইনফরমেশন আছে, কারণ এই যে লস টস দেওয়া আছে। ফলে আমরা ইজিলি আমাদের এই এই ফ্লো থেকেই আউটপুট পাওয়ার বের করে ফেলতে পারবো, এইটাকে আর ইউজ করা যাবে না। এখন দেখা যেতে পারে এরকম যে এই ফ্লো থেকে ক্যালকুলেশন করার পর আউটপুট পাওয়ার আর এটা মিলে গেছে। এটা মিলতে পারে, এরকম দু একটা ম্যাথ আমার চোখে পড়ছিল, কিন্তু সব ম্যাথে মিলবে না, তাই এটাকে আর আউটপুট পাওয়ার হিসাবে কোনো ম্যাথে ইউজ করা যাবে না। এগুলা থাকলে এগুলা দিয়ে ম্যাথ আগাইতে হবে। যদি এমন হয় যে ম্যাথে এনাফ ইনফরমেশন নাই, কিন্তু ম্যাথ করতে আউটপুট পাওয়ার লাগবে, তখন আমরা এটাকে আউটপুট পাওয়ার হিসেবে ইউজ করতে পারবো। এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবাই? এইটাই কিন্তু ঝামেলার জিনিস। অনেকে কনফিউজড হয়ে যায় যে কখন এটাকে আউটপুট পাওয়ার হিসাবে নিব আর কখন নিব না। এটা কি সবাই বুঝতে পারছেন যে কখন ইউজ করবো আর কখন করব না? জি ভাই, যখন কারেন্ট ভোল্টেজ আমাদের পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকবে তখন আমরা এই চলে যাব। হ্যাঁ, তখন আর ওর দিকে তাকাবো না। এরকম জি ভাই। ইনফরমেশন দেওয়া নাই কিন্তু আউটপুট পাওয়ারের দরকার আছে, তখন আমরা এটাকে কাজে লাগাবো। ওকে, তাহলে এইটুকু মাথায় রাখলে চলতেছে আপাতত, আর দরকার নাই। তাহলে দেখেন আমাদের ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, এবং 3 ফেজ কোনো জিনিসের যা দেওয়া থাকে বাই ডিফল্ট সেগুলো লাইন মিন করে। মানে এটা লাইন ভোল্টেজ, এটা লাইন কারেন্ট। কি কানেক্টেড? কোনো ওটা কিছু বলা নাই। বলে নাই যে কি কানেক্টেড, আমাদের দরকার নাই, বাই ডিফল্ট তো সূত্র একই হবে পাওয়ারের ক্ষেত্রে। সেটা ডেল্টা কানেক্টেড হোক বা ইয়ে কানেক্টেড হোক। তাহলে পি ইন যেটা বা ইনপুট পাওয়ার, সেটা সবসময় কি, মোটরের ক্ষেত্রে ইনপুট পাওয়ার ইলেকট্রিক্যাল হয়, তার মানে ভোল্টেজ কারেন্ট দিয়ে যে পাওয়ারটা পাবো সেটা অবশ্যই ইনপুট পাওয়ার হবে। তো এটা সমান কত, √3 VL IL cos φ। তাহলে √3, লাইন ভোল্টেজ কত, এই যে 480, IL কত, 60 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর কত, 0.85। বাকিগুলো যেহেতু কিলোওয়াটে আছে, আমরা এটাকে কিলোওয়াটে চাইলে বের করে ফেলতে পারি। √3, 480, 60.85, তাহলে 42.4 কিলোওয়াট। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার। আচ্ছা, আগে আমাদের প্রশ্নটা পড়ে আন্দাজে না বের করাটাই ভালো। প্রথম প্রশ্ন হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার বের করো। এই প্রশ্নটা একটু এক্সেপশনাল টাইপ, সেটা কেন একটু খেয়াল করেন। এইখানে আমাদের বলে দিছে দা স্টেটর কপার লস হচ্ছে 2 কিলোওয়াট, রোটর কপার লস 700 ওয়াট, ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস 600 ওয়াট, দা কোর লসেস আর এত ওয়াট। না না, এটা ঠিক আছে, আমি যেটা ভাবছিলাম সেটা আলাদা। এখানে সব ঠিকঠাকই আছে, সবকিছু আলাদা আলাদা ভাবে দিয়ে দেওয়া আছে। স্টে লসেস আর নেগলিজেবল, ওকে, এগুলো নাই। আচ্ছা, এয়ার গ্যাপ পাওয়ার, তাহলে আমরা ফ্লো যেটা আছে সেটা হিসাব করি। এয়ার গ্যাপ পাওয়ার কিভাবে পাওয়া যায়?
ইনপুট পাওয়ার থেকে কোর লস এবং স্টেটর কপার লস বাদ দিলে থাকে এয়ার গ্যাপ পাওয়ার। তাহলে ইনপুট হচ্ছে 42.4, কোর লস কত, যে 1800 ওয়াট, মানে 1.8 কিলোওয়াট, স্টেটর কপার লস হচ্ছে 2 কিলোওয়াট। মানে 38.6। এটা হচ্ছে আমাদের এয়ার গ্যাপ পাওয়ার। তাহলে প্রথমটা ওকে, দ্বিতীয়টা বলতেছে দা কনভার্টেড পাওয়ার। এয়ার গ্যাপ পাওয়ার থেকে রোটর কপার লস বাদ দিলে কনভার্টেড পাওয়ার পাই। মানে 38.6 থেকে রোটর কপার লস কত দেখেন, দা কপার রোটর কপার লস স্যার 700 ওয়াট, মানে 0.7 কিলোওয়াট। মানে 37.9। দেন দা আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ার কত, এই যে কনভার্টেড পাওয়ার আমরা পেলাম, এই কনভার্টেড পাওয়ার থেকে বাকি যে লস গুলো আছে, মেকানিক্যাল টাইপ যেসব লস আছে ওইগুলোকে বাদ দিলে আমরা ফাইনাল আউটপুট পাওয়ার পাই, যেটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল পাওয়ার বোঝায়। সেটা কত, এই যে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস ছিল 600 ওয়াট, মানে 0.6 বাদ দিতে হবে, -0.6। তাহলে যে 37.3 কিলোওয়াট। একটু খেয়াল করে দেখেন, এই 37.3 কিলোওয়াট, এটাকে যদি আমরা হর্স পাওয়ারে নিয়ে যাই তাহলে কি হয়, 1000 করে দিলাম, এত ওয়াট ভাগ 746। দেখেন এটা কিন্তু 50 হর্স হর্স পাওয়ার, যেটাই যে কোশ্চেনে দেওয়া ছিল যে 50 হর্স পাওয়ার, এটা কিন্তু মিলে গেছে। এর মানে এই না যে অন্য ম্যাথেও মিলবে। এখানে রেটেড 50 হর্স পাওয়ার দেওয়া আছে, আমরা আউটপুটেও 50 হর্স পাওয়ার পাচ্ছি। কিছু ম্যাথে এরকম থাকতে পারে যে দেওয়া আছে 50 হর্স পাওয়ার, অথচ আমরা পাচ্ছি ধরেন 46, 47 বা সামথিং। এর মানে ওই মোটরটাতে অ্যাকচুয়ালি যতটুকু পাওয়ার পাওয়ার দরকার তত আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না এটা আসলে এই ইনফরমেশন থেকে বলা মুশকিল যে কেন পাচ্ছি না, বিভিন্ন কারণ হইতে পারে। এজন্য ওইদিকে আমাদের এই ম্যাথ দেখে আসলে ওইটা অ্যানালাইসিস করা পসিবলও না, আমাদের দরকারও নাই। জাস্ট ওইটা মনে রাখলেই চলবে যে ওইটাকে আমরা সবসময় ইউজ করব না যতক্ষণ না দেয়ালে পিঠ ঠেকতেছে। না, এখানে আর তেমন কিছু চাই না। আর একটা জিনিস চাইছে সেটা হচ্ছে এফিসিয়েন্সি অফ দ্য মোটর। তাহলে আমরা ইনপুট পাওয়ারও পাইছি, আউটপুট পাওয়ারও পাইছি, তাহলে সিম্পলি এফিসিয়েন্সিটা বের করে ফেললেই চলতেছে। আউটপুট পাওয়ার কত, 37.3, আর ইনপুট পাইছিলাম কত যেন, 42.4 ইন্টু 100%। মানে 87.97%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা খুবই সিম্পল, আমরা যে পাওয়ার ফ্লোটা জানি সেটা দিয়ে কিন্তু এই ম্যাথটা হয়ে গেছে। সেকেন্ডটাতে দেখেন এখানে আমাদের মোটামুটি একটু সার্কিটের বিষয় টিস্যু আছে, ওই যে যেটা গতদিন বলছিলাম, গতদিন বলতে আগের ভিডিওতে বলছিলাম আর কি, যে ওয়াই কানেক্টেড ইন্ডাকশন মোটর হ্যাজ দ্য ফলোয়িং ইম্পিডেন্স ইন ওহম পার ফেজ রেফার টু দ্য স্টেটর সাইড। দেখেন এখানে কিন্তু আমাদের স্টেটর সাইডে রেফার করা আছে, অথচ ভ্যালুগুলাকে লিখছে R2X2 দ্বারা। কারণ চ্যাপম্যানে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে
R2 X2 বলতেই মূলত রেফারেন্সকৃত ভ্যালু বোঝায়। এবং চ্যাপম্যানে নর্মালি রোটর ভ্যালু দিয়ে খুব একটা ম্যাথ নাই, সবই এরকম টাইপেরই ম্যাথ, এই জন্য এখানে আর বেশি ঝামেলা করে না, একটা দিয়ে কাজ সেরে ফেলছে। এখানে এক্সএম দেওয়া আছে, কিন্তু R0 অথবা RC এটা বলে নাই, তার মানে ওইটাকে ইগনোর করতে বলতেছে। এই ম্যাথের আরেকটা, আমি যেটা আগের ম্যাথে মনে করছিলাম, আরেকটা হচ্ছে আমাদের বলা যেতে পারে যে একটু আলাদা, সেটা হচ্ছে দ্য টোটাল রোটেশনাল লস দেওয়া আছে 1100 ওয়াট, এবং এখানে বলে দিছে দ্য কোর লস ইজ লাম্পড ইন উইথ দ্য রোটেশনাল লস। তার মানে কোর লসটা এর ভেতরে ঢুকাই দিছে, কি পরিমাণ আমরা জানি না। যেহেতু জানি না, এজন্য স্টেটর সাইডে কোর লসটা বিয়োগ করার আর সুযোগ নাই, মানে কোর লস কত সেটা তো আর আমি জানি না, এই 1100-র ভেতরে কিছু একটা হবে, সেটা কোর লস। আর রোটেশনাল লস নর্মালি কোথায় হয়? রোটর সাইডে হয়। এই জন্য আমরা যখন এয়ার গ্যাপ পাওয়ার বের করব, এই ম্যাথের ক্ষেত্রে ইনপুট পাওয়ার থেকে স্টেটর কপার লস বাদ দিলেই এয়ার গ্যাপ পাওয়ার পাবো। কোর লস আর বাদ দেওয়ার দরকার পড়বে না, কারণ কোর লস আমরা জানিই না। সব এই যে রোটেশনাল লসের ভিতরে ঢুকাই দিছে একবারে, এই যে লাম টুইট মানে একসাথে করে দিছে। এই জন্য আমরা এরকম টাইপের ভাষা থাকলে সেসব ম্যাথের ক্ষেত্রে কি করব, ইনপুট পাওয়ার থেকে স্টেটর কপার লস বাদ দিলে এয়ার গ্যাপ পাওয়ার পেয়ে যাব। কোর লসটা আর বাদ দেওয়া লাগবে না, ইভেন পুরো ম্যাথে আর কোর লস ইউজ হবে না, ইউজ করার দরকার পড়বে না, কারণ এই যে এই লসটা একসাথে চলে আসছে, এতটুকু মনে রাখলেই চলতেছে আপাতত। এবং দেখি বাকি আর কি কি বলা আছে প্রশ্নে। 460 হার্স, সরি 460 ভোল্টেজ বলে দিছে। এই যে 25 হর্স পাওয়ার বলা আছে, এখন এটাকে কাজে লাগাবো কি লাগাবো না সেটা আমরা পরে আসতেছি। ইন্ডাকশন মোটর হ্যাজ ফলোইং ইম্পিডেন্স অফ এত, দেখেন রেজিস্ট্যান্স প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, তাহলে সার্কিট আঁকাইলে ইজিলি আমরা ইনপুট কারেন্ট পেয়ে যাব না? ইনপুট কারেন্ট যদি পাই, তাহলে ইনপুট পাওয়ার পেয়ে যাব, তাহলে কি এইটার আর কাজে লাগতেছে? তাহলে আপাতত আমরা এই জিনিসটাকে ভুলে যাব। সরি, এটা না, এই যে 25 হর্স পাওয়ারটাকে আমরা আপাতত ভুলে যাব। তাহলে সার্কিট টাকায় ফেলি। এটাই যে আবার প্রথম ম্যাথের মতো, প্রথম ম্যাথ বলতে থেরে যাতে যেই ম্যাথটা করছিলাম ওই ম্যাথের মতো। R1 X1, এখানে একটা রিঅ্যাকটেন্স থাকবে যেটাকে এক্সএম বলতেছি, X2 R2/X। এই সার্কিট, সিম্পল একটা সার্কিট আঁকাই ফেলি। এখানে যেহেতু সব R2 X2 দেওয়া আছে, আমরা R2 X2 লিখবো। এটা হচ্ছে R1। সার্কিট লেখাটা বলানো থাকলে তো আমরা বাই ডিফল্ট ধরেই করতাম যে স্টেট সাইডে দেওয়া আছে, তাই না? হুম হুম হুম। আচ্ছা, ভ্যালুগুলো একটু লিখে নি। R1 হচ্ছে 0.641, জে 1.106। ওহম আর আমি লিখতেছি না, ওই লিখে নিয়েন আপনারা, এমনিতে জায়গা শর্ট। এটা হচ্ছে 0.464। আর দেখেন আমাদের এই যে স্লিপ বলে দিছে 2.2%, 0.332। 2.2% মানে হচ্ছে 0.022, 1 2, ঠিক আছে। তাহলে আমাদের ইনপুট কারেন্ট কোনটা, এটা? বাস, বাকি কিন্তু আর কোনো দরকার নাই। তাহলে আমরা জেড ইনপুট বের করে ফেলি, একদম আগের ম্যাথের মতো। কত? এই দুইটা প্যারালাল, আচ্ছা এই এই পাশ থেকে শুরু করি। এইটার সাথে এরা প্যারালাল,
ওকে, কতদিনের মতো আমরা একবারেই করব। 0.641 প্লাস 1.106 প্লাস, এই যে এদের প্যারালাল, তাহলে আমরা ব্র্যাকেট নিয়ে নিলাম 26.3 এটার ইনভার্স যোগ 0.464 প্লাস 0.332 ডিভাইডেড বাই 0.022, এই জিনিসটার ইনভার্স আর হোল ইনভার্স। তাহলে যে আমাদের চলে আসতেছে কত, 14.058, 33.68। 14.058, 33.6, এত ওহম। তাহলে I1 সমান কত, ভিপি ডিভাইডেড বাই জেড ইন। ভিপি কত, দেখেন ওয়াই কানেক্টেড বলছে, তাহলে পার ফেজ ভোল্টেজ কত হবে, 460/√3। আর আমরা জানি এর ক্ষেত্রে আমরা এটাকে রেফারেন্স হিসাবে ধরি, তাহলে আমাদের ইনপুট কারেন্টটা চলে আসবে। যেহেতু ওয়াই কানেক্টেড, এটাই ফেজ কারেন্ট, এটাই লাইন কারেন্ট। তাহলে 18.89 মাইনাস 33.68, এত অ্যাম্পিয়ার। প্রশ্নগুলো একটু দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে স্পিড কত, এটা তো ইজি, এগুলা থেকে স্পিড বের করে ফেলা যায়। মোটরের স্পিড মানে কোনটা, রোটরের স্পিড মানে এন এম। স্টেটর কারেন্ট, এই যে এটাই সেই স্টেটর কারেন্ট। আচ্ছা, তাহলে প্রথমে এন এমটা বের করি আমরা। এন এসটা কত, 120 এফ বাই পি। পি হচ্ছে 4 পোল, 3 6 1800 RPM। তাহলে এন এম কত, 1800, 1 - 0.022। তাহলে এটা আসতেছে হচ্ছে 1760.4, এত RPM। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার, স্পিড কত। তারপরটা স্টেটর কারেন্ট, তাহলে আমরা পেয়ে গেলাম স্টেটর কারেন্ট। তবে লেখার সময় এইভাবে লিখে দেবো যে স্টেটর কারেন্ট, এটা কিন্তু আগেই বলছিলাম যে যেহেতু অ্যাঙ্গেলগুলো আমাদের রেফারেন্স করে ধরা, এই জন্য ভ্যালুটা অ্যান্সার করে দেওয়াটা বেটার। তারপরে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এটাও আমরা জানি ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল ডিফারেন্সের কোসাইনটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে 2 নাম্বার। কজ অফ জিরো মাইনাস অফ মাইনাস এত করলে প্লাস হয়ে যায়, তাহলে কস 33.69, 0.832 ল্যাগে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
পি কনফ অ্যান্ড পি আউট। তাহলে পি কনফ যদি বের করতে চাই, আগে এয়ার গ্যাপ পাওয়ার লাগবে, তারপর রোটর কপার লস বাদ দিলে পি কনফ, তারপরে পি আউট, আস্তে আস্তে বের করবো আর কি। আচ্ছা, এটা এবিসি আকারে, যাই হোক, এবিসি গেল, ডি গেল। তাহলে এয়ার গ্যাপ পাওয়ার কত, এই ম্যাথে দেখছিলাম যে কোর লস আলাদা করে দেওয়া নাই, ফলে এই ম্যাথের জন্য এয়ার গ্যাপ পাওয়ার হবে ইনপুট পাওয়ার থেকে স্টেটর কপার লস বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে আমাদের এয়ার গ্যাপ পাওয়ার। ইনপুট পাওয়ার কত, √3 ভোল্টেজ কারেন্ট কস থেটা মাইনাস স্টেটর কপার লস কত, 3 কারেন্ট ইন্টু স্টেটরের রেজিস্ট্যান্স কত, 0.641। তাহলে √3 ইন্টু 460 ইন্টু 18.89 গুণ 0.832, এই পাওয়ার থেকে আমরা বাদ দিয়ে দেব 3 ইন্টু 18.89 স্কোয়ার ইন্টু 0.641। তাহলে 11,835 আচ্ছা, আমরা কিলো করে ফেলি, ঝামেলা কম হবে না। তাহলে বড় বড় ডিজিট লেখা লাগতেছে, তাহলে 11.836 এত কিলোওয়াট। কিন্তু এটা আমাদের লাগতেছে না, আমাদের লাগবে হচ্ছে কনভার্টেড পাওয়ার। কনভার্টেড পাওয়ার আমরা কত জানি, এয়ার গ্যাপ পাওয়ার থেকে রোটর কপার লস মানে এসপিএজি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1 - 0.022 ইন্টু এয়ার গ্যাপ পাওয়ার মানে কত, এই যে এটা। তাহলে এতর সাথে গুণ করে দিলাম 1 - 0.022, কত আসতেছে, 11.575। এটা হচ্ছে আমাদের সেই কনভার্টেড পাওয়ার। আর আউটপুট পাওয়ার বের করতে বলতেছে, তাহলে আউটপুট পাওয়ার কত হবে, কনভার্টেড পাওয়ার থেকে রোটেশনাল লস বাদ দিলেই তো আউটপুট পাওয়ার পাওয়া যায়, কত, 1100 ওয়াট অথবা 1.1 কিলোওয়াট। এটা বাদ দিলে আমরা আউটপুট পাওয়ার পেয়ে যাব। তাহলে পি আউট সমান এই যে কনভার্টেড পাওয়ার মাইনাস রোটেশনাল, মানে এখান থেকে 1.1 বাদ দিতে হবে। 10.475। এইটা একটু খেয়াল করে দেখেন, এটাকে যদি আমরা হর্স পাওয়ার করি, দেখেন 14 হর্স পাওয়ার আসতেছে, কিন্তু আমাদের প্রশ্নের রেটিং দেওয়া আছে কত, 25 হর্স পাওয়ার। এটা হিউজ একটা গ্যাপ কিন্তু। এই গ্যাপটা কেন হচ্ছে এটা আসলে এখন এই ইনফরমেশন দেখে বলার কোনো সিচুয়েশন নাই। তো আমাদের ওই দিকে তাকানোর দরকারও নেই, আমাদের যতটুকু আসছে ইনফরমেশন হিসাবে আমরা ইনফরমেশন, এটা একটা কারণ হতে পারে যে ম্যাথের ইনফরমেশন গুলো যখন তোলে তখন অ্যাকচুয়ালি অতটা হিসাব কিতাব করে তোলা না, জাস্ট র্যান্ডমলি হয়তো ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করা। যদি রিয়েল লাইফ কোনো একটা ইন্ডাকশন মোটরের ইনফরমেশন নিত তাহলে হয়তো এত ডিফারেন্স আসতো না। তো যাই হোক, আমাদের ওইটা হিসাব করে লাভ নাই, ম্যাথমেটিক্যালি যা আসতেছে সেটাই অ্যান্সার করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? জি ভাই। ভাই জাস্ট জাস্ট শুধু এক্সাম্পল গুলো করবো তাই তো? এক্সাম্পল গুলো করলেই হবে। প্রবলেম যদি করতে চান
এক্সাম্পল রিলেটেড প্রবলেম করতে হবে, সেটা সব কিছুর জন্য। থেরেজার কোনো প্রবলেম করা লাগবে না, চ্যাপম্যানের ওই সমস্ত জিনিসই করবেন যেগুলো আমি যেই টাইপের ম্যাথ করাচ্ছি ওই টাইপের সাথে মিলবে, আদারওয়াইজ করার দরকার নাই। ক্লিয়ার? আচ্ছা ভাই। জি ভাই। এমনিতেও ভাই এটার ইন্ডাইসের। হার্ড কপি রাখছি ভাই, হার্ড কপি ভুল টুল আছে ভাই, নতুন কিনছি তো বুঝলাম। ভাই, জানি না। কোনটা? মানে চ্যাপম্যানের হার্ড কপিটা ভাই কিনে ফেলছি ভাই। মানে আপনি তো ভাই পড়ছেন, মানে এই উম, কোনো ভুল টুল আছে কি ভাই বইয়ে, মানে এই ইন্ডাকশন মোটরে? চ্যাপম্যানে খুব একটা বেশি ভুল টুল পাওয়া যায় না, করতে থাকলে হবে টুকটাক। ওরকম ভুল আসলে চোখে পড়ে না চ্যাপম্যানে, হিসাব কিতাব বা ইয়েতে ঠিকঠাকই আছে। থেরেজাতে একটু ভুল টুল আছে। আচ্ছা, আউট গেল। টি ইন্ট, টি লোড, মানে হচ্ছে ইনডিউস টর্ক আর লোডের টর্ক বের করতে হবে, তারপরে এফিসিয়েন্সি। সমস্যা না, সেটা বের করা যাবে যেহেতু আমরা আউটপুট পাওয়ার পেয়ে গেছি। যেটা কত নাম্বার হচ্ছে, ই নাম্বার। ইনডিউস টর্ক দুই ভাবে বের করা যায়, আমরা অলরেডি শিখে আসছি। এয়ার গ্যাপ দিয়েও বের করা যায়, আবার কনভার্টেড পাওয়ার দিয়েও বের করা যায়। আমরা এয়ার গ্যাপ দিয়ে বের করি। তাহলে এয়ার গ্যাপ পাওয়ার ডিভাইডেড বাই ওমেগা এস। এয়ার গ্যাপ পাওয়ার নিলে ওমেগা এস নিতে হয়। এয়ার গ্যাপ পাওয়ার কত হয়ে গেল? 11.836 বাই আমাদের সিনক্রোনাস স্পিড আসছিল কত? 1800। তাহলে 62.8 নিউটন মিটার। এটা হচ্ছে আমাদের ইনডিউস টর্ক। আর লোড টর্ক মানে কি? লোডের পাওয়ার আউটপুট হয়, আর লোড মানে শ্যাফট, শ্যাফট ঘোরে মোটরের স্পিড বা রোটরের স্পিডে। এটার স্পিড আসছিল কত যেন আমরা বের করছিলাম? 1760.4। 1760.4/60। তাহলে এটা আসে 56.82 নিউটন মিটার। আর একটা কনসেপ্ট অনেক সময় চাইতে পারে, অথবা জেনে রাখা ভালো, এটা ডিসি মোটরের ক্ষেত্রে অনেক সময় চাই, যে লস্ট টর্ক বলে একটা ইনফরমেশন চাই, যে লস্ট টর্ক কত। লস্ট টর্ক মানে কি? এই যে এইটা অ্যাকচুয়ালি কি আমার ইনডিউস হচ্ছে না, বাট এইটা কি অ্যাকচুয়াল লোড পাচ্ছে? পাচ্ছে না, কিছুটা কম পাচ্ছে না। এই যে যতটুকু টর্ক হারালো, এটাকেই বলে লস্ট টর্ক। তার মানে যে কোনো ইয়ের ক্ষেত্রে লস টর্ক বলতে কি বোঝাবে? লোডেড টর্ক থেকে ইনডিউস টর্কটা বাদ দিয়ে দিলে সেটাই হচ্ছে লস টর্ক। এটা এমনি জেনে রাখলে চলতেছে, যে এখান থেকে, সরি উল্টা বললাম, ইনডিউস টর্ক থেকে লোডেড টর্কটা বাদ দিলেই হচ্ছে আমাদের লস টর্ক পাওয়া যায়। অর্থাৎ এটা থেকে এটা বাদ দিয়ে দিলে আমরা লস টর্ক পেয়ে যাব। এটা যেহেতু এখানে চাচ্ছে না, আমাদের বের করার দরকার নাই, তবে জেনে রাখেন। কিন্তু ছোটখাটো একটা জিনিস জেনে রাখা ভালো, এফিসিয়েন্সি এটা যেহেতু
আউটপুট পাওয়ার, ইনপুট পাওয়ার সবই পাইছি, এফিসিয়েন্সি ইজিলি বের করে ফেলা যাবে। আউটপুট পাওয়ার আসছে হচ্ছে এই যে 10.475, আর ইনপুট পাওয়ার আসছিল হচ্ছে, আচ্ছা ইনপুট পাওয়ার মানে আমরা একবারে ক্যালকুলেটরে করছিলাম, বের করা হয় না, করে ফেলি। √3 × 460 × 18.89 × 0.832 কিলো বানাইতে হবে, 10⁻³ গুণ করে দিলাম, 12.522। এটা করলে যা আসে সেটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। তাহলে আসছে 83.65%। এই হচ্ছে আমাদের answer। এটাকে বুঝতে পারছেন সবাই? ভাই ইনডিউস টর্কটা এয়ার গ্যাপ পড়ার সময় তো আমার অ্যাবজর্ব হয়, তাই না? ওটা যদি একটু বলতেন। বুঝি না আপনার প্রশ্ন। ওয়াই ইনডিউস যেটা বের করছেন ভাই, হ্যাঁ, এটাকে তো ভাই এয়ার গ্যাপ পাওয়ার সময় তো পাবো, তাই না? এয়ার গ্যাপ পাওয়ার দিয়েও বের করা যাবে, অথবা কনভার্টেড পাওয়ার দিয়েও বের করা যাবে। এটা ক্লাসে অলরেডি বলছিলাম। এয়ার গ্যাপ পাওয়ার দিয়ে বের করলে স্পিড নিতে হবে সিনক্রোনাস স্পিডেরটা, আর যদি কনভার্টেড পাওয়ার দিয়ে বের করি তাহলে স্পিড নিতে হবে রোটরের স্পিডেরটা। আর লোড বের ঠিক আছে। করার সময় মাস্ট আউটপুট পাওয়ার আর মোটরের স্পিড। ঠিক আছে ভাই। আচ্ছা, এইটাতে খেয়াল করে দেখেন, মোটামুটি আচ্ছা একই ইনফরমেশনের ম্যাথ, শুধু পার্থক্য কি, যে আমাদের ম্যাক্সিমাম টর্ক বের করতে বলতেছে, মানে পাওয়ার টাওয়ার এসব কিছু আর বের করতে বলে না, সবই টর্ক রিলেটেড কোশ্চেন। তাহলে আমরা বলছিলাম যদি কোনো ইয়ের থেকে টর্ক রিলেটেড কোশ্চেন করে, আমরা এই পদ্ধতিতে যদি করতে চাই, এই যে এটা একটু অনেক বেশি বড় বড় হয়ে গেছে, এই পাওয়ার বের করা লাগতেছে, তারপরে এটা করা লাগতেছে, এটা করা লাগতেছে, যাও বা বের করা যায় তো, কিন্তু এই যে ম্যাক্সিমাম পাওয়ার বের করার জন্য আবার ঝামেলা, ম্যাক্সিমাম পাওয়ার তো এই এয়ার গ্যাপ পাওয়ার না, তখন আবার কি এই এসটাকে চেঞ্জ করে নিতে হতো। আবার এই এসটাকে যে R2/x2 করব, এই অবস্থা কিন্তু এখানে আর নাই। কেন? কারণ ওই সিচুয়েশন তো ছিল কোথায়, ওই যে স্টেটরের এই ভ্যালুগুলোকে আমাদের ইগনোর করলে, কিন্তু এখানে তো আর ইগনোর করে নাই। ফলে ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন আর ওই ডিরেক্ট করলে চলবে না, যে SM = R2/x2 অথবা R/x2, এটা করলে কিন্তু আর এখন চলতেছে না। এখন আমাকে থেভেনিন দিয়ে করতে হবে, যেই থেভেনিনের কনসেপ্ট আমি ক্লাসে শেখাইছি, আজকে সেটার ম্যাথ করব। তাহলে আমরা সেটাই করব, অর্থাৎ আমরা এই ম্যাথটা থেভেনিন সার্কিট দিয়ে করব। থেভেনিন সার্কিট দিয়ে করার সিস্টেম কি, প্রথমে থেভেনিন ভোল্টেজ বের করব, তারপরে থেভেনিন ইম্পিডেন্স বের করব। তাহলে থেভেনিন ভোল্টেজ বের করার সিস্টেম হচ্ছে, আমরা R2, সরি, হ্যাঁ R2 আর X2 এই টার্মটাকে খুলে রাখবো, দিয়ে বাকিগুলা দিয়ে থেভেনিন করব। তার মানে R1 X1, এইদিকে থাকতেছে Xm, এইখান থেকে সার্কিটটা খুলে ফেলে দেব আমরা। এই পাশে কে কে আছে? এইখান থেকে নিয়ে ভাই খুলে এখানে রেখে দিলাম। কে আছে? যে X2 আছে, আর আর রোটরের রেজিস্ট্যান্স। R2/s, এই দুজনকে আমরা আপাতত খুলে রেখে দিলাম যে এখানে থাক। এইখানে যে ভোল্টেজটা পাবো সেটাকে আমরা বলতেছি ভি থেভেনিন, আর এখানকার ভোল্টেজটা তো ভিপি। এটা হচ্ছে R1 j X1
জে এক্স। মানে ইজিলি দেখা যাচ্ছে এখানে একটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিলেই আমাদের ভি থেভেনিন চলে আসতেছে। অবশ্যই পার ফেজ ভোল্টেজ নিতে হবে, যার ভোল্টেজ তার ইম্পিডেন্সটা উপরে নিতে হবে, অর্থাৎ জে এক্স এম এর ভ্যালুটা উপরে নিতে হবে। জে 26.3 ডিভাইডেড বাই 0.641 প্লাস জে 1.106 প্লাস জে 26.3 ইন্টু ভোল্টেজ কত, 460/√3। আমরা এটাকে রেফারেন্স ধরে নিলাম, তাহলে আমাদের ভি থেভেনিনের একটা মান চলে আসবে। 26.3 ইন্টু 460/√3 ডিভাইডেড বাই 0.641 প্লাস 1.106 প্লাস 26.3। তাহলে এটা আসতেছে 254.8, 1.34। তাহলে ভি থেভেনিন বের করে ফেললাম। সেকেন্ড কাজ হচ্ছে জেড থেভেনিন বের করা। জেড থেভেনিন কিভাবে বের করব? সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, যেহেতু ভোল্টেজ সোর্স শর্ট করে দিলাম। এইটা হচ্ছে আমাদের জেড থেভেনিন। তাহলে এইটা সাথে এটা হচ্ছে প্যারালাল। এইটার ইনভার্স যোগ এদের সিরিজ কত, 0.641 প্লাস 1.106 এটার ইনভার্স, হোল ইনভার্স। এটাকে আলাদা করে চাইলে লিখলেও লিখতে পারেন, বাট না লিখলেও সমস্যা নেই। এটা আসলে এমন কোনো ভাইটাল রোল করে না যে আলাদা করে লিখতে হবে। আমরা ঝামেলা এড়াইতে একবারে লিখে দিচ্ছি, অর্থাৎ আর এক্স এই ফরম্যাটে না লিখে আমরা একবারে এই ফরম্যাটে লিখে দিচ্ছি, কারণ এর জন্য আলাদা কোনো কিছুই চেঞ্জ হবে না। তাহলে 1.2264, 61.224। 1.2264, 61.245 ওহম। 1.2264, ওকে। তাহলে এবার আমরা কি করতে পারি? ওই যে খুলে রাখছিলাম সেটাকে এখন আমরা আবার কানেক্ট করে দিই, কারণ আমাদের এখন সার্কিটের দিকে আবার মনোনিবেশ করতে হবে। তাহলে এই গেল আমাদের সেই ভিথেভেনিন, অথবা এরকম না আঁকালেও চলতেছে, যেভাবে আঁকাচ্ছিলাম ওইভাবে আঁকালেও হচ্ছে। এই হচ্ছে সেই আমাদের জেড থেভেনিন। খুলে রাখছিলাম কাকে, এক্স 2 কে, আর এই পাশে ওই যে R2/S এটাকে খুলে রাখছিলাম। তাহলে দেখেন এবার সার্কিটটা খুব ইজি হয়ে গেল, সিরিজ সার্কিট। আর এখানে কে আছে? এখানে আছে ভি থেভেনিন। এটা হচ্ছে Jx2 কত, 0.464, আর 0.464332, 0.332/S। এটা হচ্ছে থেভেনিন সার্কিট। আচ্ছা,
হোয়াট ইজ ম্যাক্সিমাম টর্ক অফ দিস মোটর অ্যাট হোয়াট স্পিড অ্যান্ড স্লিপ ডাজ ইট অকার। তাহলে ম্যাক্সিমাম টর্ক কত এবং কত স্লিপে কত স্পিডে এই ঘটনাটা ঘটে। তাহলে ম্যাক্সিমাম টর্ক তখনই পাবো যখন এ ম্যাক্সিমাম পাওয়ার পাবে। এ যে ম্যাক্সিমাম পাওয়ার পাবে তার শর্ত কি? তার শর্ত হচ্ছে এই যে এই রেজিস্ট্যান্সের মান কার সমান হয়ে যাবে? এ ব্যতীত বাকি সবার মডুলাসের সমান হয়ে যাবে। এগুলো কিন্তু সব শিখায় আসছে। কিন্তু যখনই ওই ঘটনাটা ঘটবে, সেই স্লিপ আর নর্মাল স্লিপ থাকবে না, সেটা হয়ে যাবে ম্যাক্সিমাম টর্কের স্লিপ, যাকে আমরা এস এম দ্বারা চিহ্নিত করে থাকি। তাহলে আমরা যখনই এই কন্ডিশন অ্যাপ্লাই করব, এস কে এস এম দ্বারা রিপ্লেস করে দেব। মডুলাস জেড থেভেনিন প্লাস শেষ। কেউ কেউ এইটাকে থেভেনিনের ভেতরে ইনক্লুড করে দেয়, তো যদি করেন কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে আর এটা এক্সট্রা লেখা লাগবে না। মডুলাস অফ জেড থেভেনিন দিতে হবে, যেটা ইচ্ছা ওই একই অ্যান্সার একই আসবে। যেহেতু জেড থেভেনিনের সাথে এটা সিরিজ আছে, আগে যোগ করেন পরে যোগ করেন অ্যান্সার একই আসবে, এতে কিছু যায় আসে না। তাহলে এখন আমরা কি লিখতে পারি? R2 মানে 0.332 ডিভাইডেড বাই এস এম। আমাদের উদ্দেশ্য কিন্তু এস এম বের করা। যে এস এমটা এর আগে আমরা খুব সহজে বের করতে পারছিলাম, এবার একটু কষ্ট করা লাগলো। পার্থক্য একটাই, সেটা হচ্ছে এর আগের যত ম্যাথ করছিলাম এদেরকে ইগনোর করতে বলছিল, এই ম্যাথে আর ইগনোর করা মানে দেওয়া আছে। এই কারণে আমরা ওই সহজ নিয়ম না করে, মানে নিয়ম না করে ঠিক না, ওইটা করার সুযোগ ছিল না আমাদের, এই জন্য এই নিয়মে করলাম। জেড থেভেনিন কত? এই যে এত, প্লাস জে এক্স কত এত। তাহলে এই দুজনকে যোগ করে মডুলাস করে দেব। করেন। আচ্ছা, আমাদের জেড থেভেনিন অলরেডি উঠে আছে, এর সাথে যোগ করে দিলাম 0.464 সমান। তো বোঝাই যাচ্ছে মডুলাস করলে এইটা আসবে। তারপর আমরা একটু ক্যালকুলেটরে করি, তাহলে বুঝতে পারবেন ভালো। অ্যান্সার দিলাম এই যে 1.65 দিয়ে দিলাম, 1.65। তাহলে এস এম সমান কত? 0.332 ডিভাইডেড বাই 1.65 সমান যা আসে তাই। 0.2014। আর যদি অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট সূত্র দিয়ে করেন, যেটা বইতে করতেছে, বাট ঝামেলা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সূত্র দিয়ে করলে আপনাকে আবার মনে রাখা লাগবে যে কাকে ইগনোর করব কাকে করব না। কিন্তু আমি যে পদ্ধতিতে করতেছি এখানে কিচ্ছু মনে রাখার দরকার নাই, সব জানা জিনিস, জাস্ট খালি অ্যাপ্লাই করে যাচ্ছে। আর অ্যাপ্রক্সিমেট করলে কোনটাকে ইগনোর করব কোনটাকে রাখবো এগুলো মনে রাখতে হয়, ফলে এই মানটা একটু কম বেশি আসতে পারে। তো সমস্যা নাই, এক্সাক্ট করলে কিছু হবে না, অ্যান্সার হয়তো কিছুটা কম বেশি আসবে, এতটুকুতে কোনো সমস্যা নাই। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি? এত স্লিপে ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে। এই যে তিনটা কোশ্চেন চাইছে, যে ম্যাক্সিমাম টর্ক কত, কত স্লিপে এই ঘটনাটা ঘটবে, কত স্পিডে এই ঘটনাটা ঘটবে। তাহলে আমরা স্লিপ পেয়ে গেলাম, এখন আমরা স্পিডও বের করতে পারবো, আবার চাইলে টর্কও বের করতে পারবো। তাহলে শুরু করি, আমরা এখন স্পিডটা বের করি, দেন টর্ক বের করি। এনএসটা মনে হয় এটা যেহেতু যদি আগের ম্যাথই হয় তাহলে 1800 আসার কথা। হ্যাঁ, হ্যাঁ আগের ম্যাথ, তার মানে 1800 আরপিএমই হবে। তাহলে এন টি ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম টর্কের স্পিড কত হবে? 1 - SM। তাহলে কত? 1437.46।
এবার বের করতে হবে ম্যাক্সিমাম টর্কটা কত। তাহলে বারবার শিখছিলাম যে টর্ক বের করার সিস্টেম কি, আমরা তো কি নিয়মে করব, নর্মাল নিয়মে, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করব না। ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে গেলে অনেক কিছু মুখস্থ করা লাগে। তাহলে দেখেন, যে কোনো কিছু টর্ক বের করতে গেলে কি ইয়ার গ্যাপ পাওয়ার, সরি, হ্যাঁ ইয়ার গ্যাপ পাওয়ার লাগে। তাহলে এই যে এটা তো আমরা দেখতেছি, এস এর জায়গায় এস এম বসাবো, দিয়ে এর ভেতরে কি পরিমাণ কারেন্ট চলতেছে এটা যদি বের করে ফেলতে পারি, তাহলে তো আমাদের এটার পাওয়ার বের হয়ে গেল। এন্ড ওইটা দিয়ে আমরা ইজিলি কি করে ফেলতে পারবো, টি ম্যাক্স বের করে ফেলতে পারবো। তাহলে এই সিচুয়েশনের কারেন্ট সমান কত হবে, ভোল্টেজ ডিভাইডেড বাই এরা। অথবা চাইলে আমরা ডিরেক্ট মেথড করে ফেলতে পারি, মানে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি কিভাবে, যে টি ম্যাক্স ইকুয়াল সি, কারেন্টের নাম ধরেন দিলাম I2, R2/SM, 2/1860। I2 বের হবে কিভাবে, মানে একবারে বসাই দিই আমরা কনসেপ্ট ই করে করে। I2 পাবো কিভাবে, ভি থেভেনিন কে জেড থেভেনিন প্লাস JX2 প্লাস R2/SM দ্বারা ভাগ করে দিলেই এই কাজগুলোই বই একবারে করে একটা নতুন সূত্র বানাই ফেলে, যেটা মুখস্থ রাখাটা খুবই কষ্টের। উটকো ঝামেলা করার কোনো দরকার নাই, আমরা যেহেতু এগুলা জানি একবারে বের করে ফেলতে। তাহলে একে একে আমরা তুলি। আচ্ছা, প্রথমে কারেন্টটা সুন্দর করে বের করে নিই, তাহলে আমাদের ঝামেলা অনেকটা কমে যাবে। মডুলাস দিলাম, ভি থেভেনিন কত, এগুলো কিন্তু সব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সহ তুলবেন। মডুলাস বাই ডিফল্ট ওইটাকে হচ্ছে ই বানাই নেবে। এই যে ভি থেভেনিন আমরা বের করে রাখছিলাম 254.8, অ্যাঙ্গেল দিলাম 1.34, ডিভাইডেড বাই জেড থেভেনিন হচ্ছে 1.2264, অ্যাঙ্গেল যাবে হচ্ছে 61.245। এটা একটু ব্রাকেট দিয়ে দিলে আবার ঝামেলা লাগতে পারে। যোগ 0.464 I প্লাস 0.332 ডিভাইডেড বাই এস এম কত আসছিল আমাদের 2014, মানে 0.2014, 0.2014। এটা বের হলো হচ্ছে কারেন্ট স্কোয়ার ইন্টু থ্রি, ইন্টু মানে যে 3I² R2/S আর কি, 3I², এবার R2/S 0.332 ডিভাইডেড বাই 0.2014। এইটা যে উপরের অংশটুকু কাজ শেষ, উপরেরটা ডিভাইডেড বাই 2π1800 ডিভাইডেড বাই 60। এই যে আমাদের 230.81 নিউটন মিটার। বইতে মেবি 229 আসছে, কেন, এই যে অ্যাপ্রক্সিমেট আর এক্সাক্টের একটু পার্থক্য আছে, এটুকু কোনো সমস্যা না। বাট বইয়ের মতো হুবহু করতে গেলে আপনাকে অনেক কিছু মুখস্থ রাখা লাগবে, যেটা একটা বার্ডেন। দরকার নাই, আমরা এখানে কোনো এক্সট্রা কোনো কিছু মুখস্থ করতেছি না, যা যা ছোটবেলাতে শিখে আসতেছি ওইটাই অ্যাপ্লাই করে দিচ্ছি। 230.81। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন এটুকু বুঝতে পারছেন কিনা। জি ভাইয়া বুঝছি। তাহলে আমাদের প্রথম অংশটুকু শেষ, মানে এ নাম্বার যে অ্যান্সার সেটা শেষ, যে ম্যাক্সিমাম টর্ক কত, স্পিড কত, স্লিপ কত, শেষ। পরেরটা বলতেছে হোয়াট ইজ দ্য স্টার্টিং টর্ক অফ দিস মোটর। বলেন তো এটা বের করা কি কঠিন। এস এম এর জায়গায় ওয়ান ইউজ করবো। সেম ফরম্যাট, এই একই সূত্র থাকবে, শুধুমাত্র এস এম যেসব জায়গায় ছিল ওই সব জায়গায় এখন ওয়ান দিয়ে ম্যাথটা করে দেবো, আর কোনো পার্থক্য নাই। তাহলে টি এস টি এটা সমান কত হবে,
কিন্তু I2 তে একটু ক্যাচ আছে, সেটা হচ্ছে আগের I2 আবার ধরে বসাই দিয়েন না, তাইলে কিন্তু হবে না। এইটুকু হচ্ছে আমাদের আগের ম্যাথটার সাথে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এই নিয়ম ফলো করবেন, দেখবেন যে টর্ক যে জিনিসটা কঠিন মনে হতো ওই জিনিস এখন সহজ লাগবে। টর্ক বের করাটাই আপনার কাছে সহজ মনে হবে সবকিছুর চাইতে। আচ্ছা, আমরা যেহেতু বের করে রাখছিলাম, দেখি যাই আবার এডিট করা যায় কিনা। হ্যাঁ, যাচ্ছে। এই যে এই জায়গায় 2014 জায়গায় আমরা জাস্ট 1 বসাই দেব, বাকি আর তো কোনো চেঞ্জ নাই। ব্যাস, বেড়ে গেল কারেন্ট স্কোয়ার ইন্টু 3 ইন্টু 3I² R2/S। কারণ এস যেহেতু 1, শুধু R2 বসাই দিলেই হবে 0.332, যদি ভুল না করি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে নতুন এয়ার গ্যাপ পাওয়ার। অ্যান্সার /2 পাই 1800/60, 106.567 নিউটন মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? When the rotor resistance is doubled, what is the speed at which the maximum torque now occurs? What is the new starting torque of the motor? ইত্যাদি ইত্যাদি। নাম্বারটা করা লাগবে না, কারণ এই যে ক্যারেক্টারিস্টিক যেই প্লট করতে বলে এটা আমাদের আপাতত দরকার নাই। এইগুলো সব একাডেমিকের কাজটা, ল্যাব ট্যাবের ইয়ের জন্য। আচ্ছা, নাম্বারটা আপনারা নিজেরা করবেন, আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রোটর রেজিস্ট্যান্স যদি ডাবল হয়, ভালো করে বুঝেন, আমাদের যেহেতু এটা আমরা ভেঙে ভেঙে করছি তো ইজিলি বোঝা যাবে। খেয়াল করে দেখেন, এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, ভ্যালু অবশ্যই চেঞ্জ হবে, জেড থেভেনিন তো একই আসবে। এখন বলেন, জেড থেভেনিন যখন বের করছিলাম তখন কি রোটর রেজিস্ট্যান্স ছিল? না ভাইয়া। না। ছিল না। তাহলে এর মান ডাবল করি, 3 গুণ করি, 10 গুণ করি, এর উপর কোনো ইফেক্ট পড়বে? না, পড়বে না। এর উপরে? না। তার মানে এরা একই রকম থাকবে, এই সাইডটা একই রকম থাকবে। এবার ভালো করে বুঝেন, এই পাশে যা আসছিল তাই থাকবে। পার্থক্য কি হচ্ছে, এইটা ডাবল হয়ে গেছে মানে এর সাথে 2 গুণ করলাম, তাহলে এর সাথে 2 গুণ হলো, ফলে স্লিপটা ডাবল হয়ে যাবে না? তার মানে হ্যাঁ, স্লিপটা এই ডাবল ম্যাথ হয়ে যাবে। রিপিট করা লাগবে না, জাস্ট বলবেন যে রোটর রেজিস্ট্যান্স যদি ডাবল হয় স্লিপও ডাবল হবে, বাকিটা সেম ম্যাথ। কথা কি বুঝতে পারছেন? মানে কিছু চেঞ্জ করা লাগবে না, এই একই ম্যাথ করব, শুধু এম এর সাথে 2 গুণ করে দেব। আর অবশ্যই R2-র সাথে 2 গুণ হবে, 2 2 কাটাকাটি হয়ে যাবে। এটা দেখেন মিলে গেল। বাট এটা তো আর মিলতেছে না, এখানে তো ঠিকই ক্যালকুলেশনটা হচ্ছে। এখানে R2টা ডাবল হয়ে যাচ্ছে, এখানে তো আর এস নাই, জাস্ট R2টা ডাবল হয়ে যাচ্ছে, আর টুটা ডাবল হয়ে যাচ্ছে, R2টা ডাবল হয়ে যাচ্ছে। এখন বলেন তো এই ম্যাথটা করতে পারবেন কিনা, মানে এই ডাবল হওয়ার পরে কি হবে? জি ভাইয়া। ডাবলের পরে ওখানে স্লিপটা বের করবো, আর এই স্লিপটা ইউজ করে ভাইয়া কারেন্ট বের করবো আর টর্ক বের করবো। রেজিস্ট্যান্স ডাবল হোক আর 10 গুণ হোক, স্টার্টিং এর সময় তো স্লিপ একই থাকবে, তাই না? জি জি ভাইয়া। এটা নিয়ে তো আর আমাদের কোনো মাথা ব্যথা নাই, মাথা ব্যথা হচ্ছে এইটা, এই যে নিয়ে কাজ। তো টা তো শিখলামই, কনসেপ্ট তো বুঝতেই পারলাম যে এসএমটাও ডাবল হয়ে যাচ্ছে। জাস্ট টা ডাবল, মানে ও ডাবল, আপনাকে রিপিট ম্যাথ করার দরকার নেই, জাস্ট বলবেন যে R2 যদি ডাবল হয়, মানে এটা শুধু ডাবল না, ট্রিপল হোক, 10 গুণ হোক, যাই হোক, ডাবল হয়, ও কি হবে? ডাবল হয়ে যাবে। তাহলে সমান কত হবে, অথবা নিউ সমান কত হবে?
যেভাবে ইচ্ছা আপনারা মার্ক করতে পারেন। আগেরটার সাথে জাস্ট আমরা কি করে দেব, গুণ করে দেবো, এবার বাকিটা ম্যাথ রিপিট করে দেবেন, শেষ। আর কোনো পার্থক্য নেই। আর স্টার্টিং এর ক্ষেত্রে স্লিপ তো ওয়ানই থাকবে, শুধু আর টুর মান আগে যা ছিল ওর সাথে 2 গুণ হবে, আর কোনো পার্থক্য নেই। এটা করে ম্যাথ করবেন। আর লাস্টেরটা যেটা ডি নাম্বার প্লট করতে বলতেছে ওইটা করার দরকার নাই। ইভেন মেশিন বলে না যাই, মানে এক কথায় মেশিনের ক্ষেত্রে যতগুলো প্লট রিলেটেড ম্যাথ আছে ওইগুলো আর করার দরকার নেই। ওইগুলো হচ্ছে এমনি ল্যাব ট্যাবের কাজ, আমাদের আপাতত দরকার নেই। এবং এই প্লটের ম্যাথ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চ্যাপম্যানই থাকে। তো এই ডি নাম্বারটা আমরা আপাতত ইগনোর করে দেব, সি পর্যন্ত করব। তো এ বি তো আমি করে দিলাম, সিটা বি এর নিয়ম অনুসারে কমপ্লিট করবেন সবাই আপনারা। এবং এই ম্যাথগুলো এই ক্লাসে যেই কয়টা করালাম, মানে সবগুলো তো একসাথে করে দেবো আমি। এইগুলো জাস্ট বেসিকটা শিখে রাখবেন। আসার চান্স 0.001%, মানে নাই বললেই চলে। একদম জিরো করাটা আসলে কেমন একটা, এই জন্য আমি কিছু পার্সেন্ট রাখলাম। ধরে রাখেন যে জীবনেও আসবে না। ভাই ম্যাক্সিমাম কি আসতে পারে বা এর আগেও আসছিল, সেটা হচ্ছে এই যে লাইন কারেন্ট, এটা আমরা কই করলাম, জাস্ট এই লাইন কারেন্টটা বের করতে দিছিল। এর বেশি কিন্তু আর আসে না, কারণ এত বড় ম্যাথ করার টাইম আমাদের নাই। এই লাইন কারেন্টটা বের করতে দিছিল, and এতটুকু বের করা কি খুব বেশি কঠিন? সার্কিট আঁকালাম, জেড ইন বের করলাম, লাইন কারেন্ট বের করে দিলাম, এইটুকু তো সহজ। এত ম্যাথ, এত বড় জিনিস আসবে না, জাস্ট নিয়ম শিখে রাখা। আর এর আগের যতগুলো ক্লাস করাইছে ওইগুলো খুব ভালো করে করবেন, ওইগুলো কিন্তু আসার মতো জিনিস। ইন্ডাকশন মোটর থেকে ম্যাথ নর্মালি একটু সহজ হয় অন্যান্য টপিকের চাইতে। এখন বলেন, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন প্রশ্ন আছে কিনা? না ভাই, ভাই পার ইউনিট দিয়ে কি মানে একটা ম্যাথ দেখছিলাম ভাই, অ্যাসিস্ট্যান্ট আসছিল ভাই, ওই যে পার ইউনিট দিয়ে ইন্ডাকশন মোটরের পার ইউনিট টাইপের একটা ম্যাথ যদি কোনো তো পার ইউনিট দেয়। থাকলে সমস্যা কি, ট্রান্সফরমারে করাইছি না আমি, সেম সিস্টেমে করে দিবেন, শেষ। ইন্ডাকশন মোটর, মেশিন টেশিন, এইটা তো পাওয়ার ইউনিট, তো পাওয়ার ইউনিট সবার ক্ষেত্রে একই রুলস। ট্রান্সফরমার হইলেও যা, ইন্ডাকশন মোটর হইলেও তা, অল্টারনেটর হইলেও তাই। এটা নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই। আমরা জাস্ট নিয়ম অ্যাপ্লাই করে দেবো, পার ইউনিটে যে নিয়ম শিখছি। ট্রান্সফরমারে তো কত পার ইউনিটের ম্যাথ করলাম আমরা, এখানে একই রুলস অ্যাপ্লাই করে দিব। ওহমের জায়গায় জাস্ট পার ইউনিট হবে, এই তো পার্থক্য। ওয়াইয়ের ঠিক ক্ষেত্রে কি আছে ভাই। সূত্র হবে, ডেল্টার ক্ষেত্রে কি সূত্র হবে। আচ্ছা, তাহলে আপাতত আমাদের কাজ শেষ ইন্ডাকশন মোটরের। আমরা হচ্ছে আর একটা ক্লাস করবো ইনশাল্লাহ, এখানে হচ্ছে শুধুমাত্র কোশ্চেন সলভিং করে ইন্ডাকশন মোটর শেষ। এরপরে হচ্ছে আমরা হয়তো অল্টারনেটর শুরু করব। ভাই ক্লাসটা থাকবেন আজকে হ্যাঁ ইউটিউবে? হ্যাঁ, থাকবে। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আপনাকে ট্রান্সফরমার একটা ম্যাথ দিয়েছিলাম ভাই, আপনি পরে দেখবেন বলছিলেন। কোন ম্যাথ? যে ট্রান্সফরমারের ভাইয়া, সেটা মানে হচ্ছে কি ম্যাথ? টাকাও আসাতে আসছিল ওরকম। আচ্ছা, দিয়ে না, আমার খেয়াল আসতেছে না। আচ্ছা।